দালালকে একটা সাংকেতিক চিহ্ন ফাইলও দিয়া দিন। এই সাংকেতিক চিহ্নটা ফাইলে তারা আপনার পাসপোর্টের ফাইল জমা রাখবো। আর সাংকেতিক চিহ্ন যদি পায় না তার দূরই করে একটা ফিঙ্গারিংয়ের ডেট দিয়া দিব। আমরা এই প্রবাসী হলরে কিন্তু ইনো মূল্যায়ন করা হয় না, এরা বিভিন্ন হেচালো ফালায়, বিভিন্ন সমস্যার ফালায়। অনেক প্রবাসী দেশে তারা দেশও আইতে চাইন না, দেশের যে সেক্টরে যাইন ও সেক্টরের সমস্যার পড়েন। উনি বারবারই একটাই কথাই বলে, আপনারা কানাডাত গেলে অত দিবানি, এই নি সেই নি। এটা তো তার বক্তব্য হওয়া উচিত নাই। একজন ডিরেক্টর সাহেবের কাছ থেকে একজন প্রবাসীর লাগে যে ব্যবহার হওয়া উচিত, এটা আমি পাইছি না। এখানে দালালের ব্যবসা খুবই ভালো চলছে, এখানে দালালের কোনো সীমানা নেই, মানুষ খুবই ভোগান্তি এবং হয়রানির শিকার। পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। নতুন পাসপোর্ট অথবা রিনিউ করা, এমনকি প্রবাসীরাও এই হয়রানির শিকার। আজকের পর্বে আমরা সেসব হয়রানির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করি আমজনতার বয়ানের আরেকটি নতুন পর্ব। আমরা যেটা লক্ষ্য করি আর কি, আপনারা যদি পাসপোর্টের লাইনও দাঁড়াইন বা পাসপোর্টের ফাইল দেখেন, তো ফাইলও দেখবা ছোট্ট একটা রিমার্ক করা আছে। এদিনকে আমি কোন পত্রিকার দেখছি, এটা কোন জায়গাত এরকম ছোট্ট একটা রিমার্ক করা আছে। তারা যদি এই রিমার্কটা পায় তাহলে আপনার পাসপোর্টর এদিন ফিঙ্গারিংয়ের ডেট দিব। এটা তারা একটা সাংকেতিক চিহ্ন থাকে, দালালকে একটা সাংকেতিক চিহ্ন ফাইলও দিয়া দিন। এবং ওই সাংকেতিক চিহ্নটা যদি তারা পায়, আপনারা গেলে ইনো দেখতে পারবা পাসপোর্টের লাইনও এই সাংকেতিক চিহ্নটা ফাইলে তারা করব, আপনার পাসপোর্টের ফাইল জমা রাখবো। আর সাংকেতিক চিহ্ন যদি পায় না তার দূরই করে একটা ফিঙ্গারিংয়ের ডেট দিয়ে দিব। এটা হলো পাসপোর্টের মূল সমস্যা। আমরা প্রশাসনের যদি ও সাংকেতিক চিহ্নওয়ালারে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি তারা র্যাব ডিবি এরা অভিযান চালাইয়া ও যে সাংকেতিক চিহ্নওয়ালা ফাইল সকলরে চিহ্নিত করিয়া দলাল সকলরে দৌড়িয়া যদি এরার বিরুদ্ধে যদি নেয়, তাহলে আমি মনে করি আর এটা সমস্যার সমাধান হইব। কারণ আমরা যারা প্রবাসে যায় তারা রক্তর টেকা দিয়া, তারা রক্তর উপার্জন দিয়া আমরা দেশ চলে। আমরা এই প্রবাসী হলরে কিন্তু ইনো মূল্যায়ন করা হয় না, এরা বিভিন্ন হেচালো ফালায়, বিভিন্ন সমস্যার ফালায়। তা আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন, আমার দেশের যারা ঊর্ধ্বতন মহল আসন যারা দেশ পরিচালনা করেন সবরে অনুরোধ করবো, আমরা প্রবাসী হলরে বিভিন্ন জায়গাত অগ্রাধিকার দেওয়া লাগে এবং প্রবাসী হলে যাতে সুবিধা পায়, এই সুবিধা এবং তারা মন বালা থাকবো, এই দেশের প্রতি মন বালা থাকবো। অনেক প্রবাসী দেখছি, আমিও পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, দেখছি তারা দেশও আইতে চাইন না, দেশের যে সেক্টরে যাইন ও সেক্টরের সমস্যার পড়েন। তা আমরা আশা করবো আমরা অ্যাডমিনিস্ট্রেশন ডে বা আমরা সরকার যারা সরকার মহল যারা আমরা সরকার চালারা, আমরা দেশ যারা তারা আমরা প্রবাসী ভাই হলরে এয়ারপোর্ট থেকে দরিয়া, পাসপোর্ট অফিস থেকে দরিয়া সবখানো অগ্রাধিকার দিতা, এটা আমরা আশা। ধন্যবাদ। হয়েছে যে আপনি এখানে গেলে ভিসা এক্সটেনশন করতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনার আপাতত 3 মাসের দিয়ার আপনার মেয়েরে ভিসা এর বেশি দিতাম পারতাম নাই। আপনারা ওখানেও গেলে ইজি রিকোয়ারমেন্টস পুরা করবা এবং যাইবা অফিসও এবং সুন্দরভাবে এটা হইব। আমি সব রিকোয়ারমেন্টস পুরা করছি, সাবমিট করছি অনলাইনও এবং কেন আইসি আমি অগাস্টের 3 তারিখে আইসি, মানে আমার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আমি আইসি, এক্সিট করছি না স্টিল। ডিরেক্টর সাহেব আমার বুঝিয়ে দিচ্ছেন যে না, কেন কোনো ধরনের আমরা আপনার 3 মাস দিছে এনাফ দিছে, এর চেয়ে বেশি আমরা দিতাম পারতাম না। আমার মেয়ে 3 মাসের বেশি ভিসা পাইছে না, যে জায়গায় 9 ভিসা রিকোয়ার্ড থাকা উচিত আছিল। তারা আজে বাজে নতুন রুল করছে, যেখানে কেন অটোয়ার জেন আসছেন রুকসানা কিতা নাম, তানিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে কোনো ধারণাই নাই, যা ইচ্ছা তাই কোডটা। আর এখানে হওয়ার পরে তো ওরকম তাই হইয়া দিচ্ছেন, তো যেভাবে হইয়া দিচ্ছেন আমি ওরকম প্রসিডিওর মেনটেন করছি। করার পরে এখানে ডিরেক্টর সাহেব বলছেন যে না, আমি এটা দিতাম পারতাম না, আপনি কবে যাইবা? আমি বললাম যে আমার টিকিটও দেখাইছি যে আমি 19 তারিখ যাইম সেপ্টেম্বরের। তার মানে তাই কাউন্ট করিয়া হয়েছেন যে 13 তারিখ আপনি আইবা, আমি আপনার 1 সপ্তাহের এক্সিট ভিসা দিন। আর জাস্ট যে কয়েকদিন সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে কয়েকদিন ওভারস্টে করবা, এগুলো পার ডে লাগে 200 টাকা করি সোনালী ব্যাংকত দিয়া ড্রাফট দিয়া বানাইয়া লইয়া আইবা। আমি লইয়া আইছি। তারা এই বেচারি গেছে যার গেছে ড্রাফট জমা দিতে হয়, এই বেচারি কয়ে যে না আপনার একটা ফিজ লাগবে। আবার ইয়াসমিন আপা যে আবার আমি টাউনে গেছি ফিরিয়া, আবার এদিনকেও আমার ডিরেক্টর সাহেব এই জিনিসটা কইছেন না, অথচ তাই ডিরেক্টরই কেন তাই খালি কইছেন আমার ওভারস্টের ফিজটা লইয়া হওয়ার লাগে। তাই জানি না এটা যে একটা লাগে ফিজ। এবার সারিয়ে বললাম বাহরিয়া দেশে $75 কানাডিয়ান ইকুয়াল টু যত আমি দেওয়ার লাগে। আমি দিছি সোনালী ব্যাংক দিয়ে আউটারও ড্রাফট লইয়া আইসি, তাই আমি বর্ডার ভিতরে হওয়ার লাগে। আমি বর্ডার ভিতরে আইতে বড় কষ্ট করি। এরপরে আমি ডিরেক্টরের রুমও গেছি, তাই কইন এই সেই এগুলো তো অনেক সময় লাগবে, এই নিয়ে সেই নিয়ে। উনি বারবারই একটাই কথাই বলে যে
কইন যে আপনারা কানাডাত গেলে অত দিবানি এই নি সেই নি, এটা তো তার বক্তব্য হওয়া উচিত নাই। তাইন কিতা করতে পারবো না করতে পারবো ওটা ব্যাপার, কানাডায় কিতা করবো না করবো কানাডার ব্যাপার, আমিও জানি না, তাইনও জানা দরকার নাই। তো তান কিতা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার সেপার ওটা তাইন জানতা। আপনারা কানাডা গেলে দিবনি, কত প্রসিজিওর আছে, এগুলো আমার শুনে এত লাভ নাই। আপনারা যদি মনে হয় কানাডার লগে কোনো ধরনের সম্পর্ক প্রবলেম, আপনারা তারার অথরিটির লগে মাতক, আমরা কিতা আয় যায়, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কানাডারও থাকি, কিন্তু এর মানে না আমরা কানাডার অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ না। এত বারবার একই সেদিনকেও ওলা হয়েছেন, আজকেও সেম খালি কানাডার। আমি জানি না তান কিতালে কানাডার প্রতি ওটা মানে বিরূপ মানে বাজে আর ধারণা। বাট কানাডা তো খুব সুন্দর দেশ, ও সব ধরনের আইন কানুনও সুন্দর আছে, প্রসিজিওর টাইম আছে এবং কোনো কিছুর রদ বদল হয় না, ওইলে অনেক আগের থেকে জানানি হয়। এনিয়াও তো এখন তো কইরা যে অনেক সময় লাগবে, আমি কইলাম যে আমার তো আর সময় নেই, আপনার ডিরেকশনে আমি ওলা আইসলাম 13 তারিখ তো পরিবহন ধর্মঘট আসছিল, যার কারণে আমি আজকে আইসি। তারপরে ওই তো না এই না সেই না এই নি সেই না, একটু মানে বিরক্ত এবং মানে বালা ব্যবহার নাই। এখন ডিরেক্টর সাহেবের কাছ থেকে এখন প্রবাসীর লাগে যে ব্যবহার হওয়া উচিত, এটা আমি পাইছি না। হোয়াট এভার ইট ইজ, যাই হোক, আমার আসলে আমার ফ্রেন্ডে খোয়ার যে আপনারা কাছে খোয়ার লাগে, আমার ইচ্ছাও নাই খোয়ার, কারণ এটা খোয়ার কোনো এগুলোর কোনো ভ্যালু নাই। তো কতজন মানুষে শুনবা অত হইব আর কি, এর চেয়ে বেশি কিছুই তো না। তো আমি জানি তো আমার যেটা এয়ারপোর্টে গিয়ে যাইতে পারলে যাই, মনে হলে আমার পুরো ফাস্টফুড করতে ভোগান্তি এবং কষ্টের কোনো শেষ নেই। প্রথম দিন যেদিন আমি ফিঙ্গার দিতে এসেছিলাম, সকাল 6টার সময় এসেছিলাম, ফিঙ্গার দিতে দিতে সন্ধ্যা 6টা হয়েছে। সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা, আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসী। এভাবে যদি প্রবাসীরা সহ দেশের যে সকল ফাস্টফুড করতে যারা আসেন, তারা যদি এভাবে হয়রানির শিকার হন, সকাল 6টার সময় এসে তারা সন্ধ্যা 6টার দিকে ফিঙ্গার দিতে হচ্ছে। ফাস্টফুডে এ ধরনের ভোগান্তি খুবই কষ্টসাধ্য। যারা দায়িত্বরত আছেন, বিশেষ করে আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব সহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ফাস্টফুড অফিসের এই ভোগান্তি দূর করার জন্য আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের সিলেটের মানুষকে এ ধরনের ভোগান্তি থেকে আপনারা মুক্ত করবেন, এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। মানে দালালের ব্যবসা খুবই ভালো চলছে। ফাস্টফুড আমরা লাইনে দাঁড়ালে দেখা যায় যারা প্রথম সারিতে লাইনে দাঁড়িয়েছে, তাদের পিছন থেকে গিয়ে তারা ফিঙ্গার দিচ্ছে। এখানে দালালের কোনো সীমানা নেই, মানুষ খুবই ভোগান্তি এবং হয়রানির শিকার। 8টার সময় এই জায়গায় আসছি, ঠিক আছে, এই জায়গায় আইসা সিরিয়াল ধরলাম ভাই, আমারটা ভাই নেওয়া হয় না, নেওয়া হয় ভাই পিছনেরটা নেওয়া হয়, যে পুলিশ কয়েকটা আছে, দালাল কয়েকটা আছে, তারা কী করে ওই পিছনেরটা আইসা নিয়ে কাগজ দিয়ে দেয়, ভাই আমারটা এখনো নেওয়া হয় নাই। তারপরে দিলাম ভাই ফিঙ্গার দেওয়ার জন্য লাইনে ধরছি ভাই, প্রায় লাইনে দাঁড়াইছি ভাই আমি 11টার সময়, এখন 2টা বাজে যার, এখন আমার কোনটা হন না। তারা কিতা স্যার ওই যে হয় ট্রাভেলস ধরে আওয়ার লাগে, ট্রাভেলসের মাধ্যমে পাসপোর্ট করার লাগে। কারণ আমরা সরাসরি স্টুডেন্ট বিষয়ে আবেদন করতাম, আমার স্টুডেন্টে পাসপোর্ট বানাইতাম, অন্য আওয়ার পরে স্টুডেন্ট আইডি কার্ড দাও। টাইম কনজিউমিং না, এটা হলো বুট থেকে ইয়া দাঁড়াইতে লাগে। মেইন প্রবলেমটা হইলো ওটা। আমি বুট 5:30টায় আইছি, সিরিয়াল নিছি, বাট সিরিয়াল নিয়েও আমার কোনো মানে ফায়দা হয়েছে না। আমার একটা পরে একটা উল্টাপাল্টা সিরিয়াল পড়িয়াও আমার আলটিমেটলি এখন বাজে 1টা। প্রসেস অনুযায়ী আগে আমার হয়েছে আর কি 7 ঘন্টা লাগছে। ওটা হইলো আমার হ্যাসেলটা হইলো কি আমার টাইম বেশি লাগছে, ভোরবেলা থেকে না ঘুমিয়ে দাঁড়াই থাকা, ওটা আর কি হ্যাসেল, আর কিছু না। আমজনতার বয়ানের আজকের পর্ব এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ পুরকায়স্ত, আমার সাথে ক্যামেরা ছিলেন আহমেদ রুবেল। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।